এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয়, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, কমেছে জিপিএ-5। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে ১,১৬,৬৭৬ জন। ঢাকার ক্ষোভের কারণ বুঝতে পেরেছে দিল্লি, বাংলাদেশের ওপর আঘাত আসে এমন কিছু না করার স্পষ্ট বার্তা। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের মনোনয়ন সংগ্রহ, স্বাধীনভাবে ভোট দিতে পারবে না এমপিরা, দাবি ১১ দলের। ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, শাহাবুদ্দিন এস আলম সহ ৩৮ জনের নামে দুদকে নালিশ। সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশের মৃত্যুতে পরিবারে শোকের মাতম, মরদেহ ফিরিয়ে আনার উদ্যোগ। এবার জেনজি বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, রাঁচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি সাবিহা নিগার দৃষ্টি এবং আমি মাজরুর আল মতিন। এবছর এই এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬২.25%, সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে ৭১.63%, সর্বনিম্ন ৫৫.49% মাদ্রাসা বোর্ডে। এবার জিপিএ-5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ৬৬৯টি, আর ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কেউই। বন্যার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে ২০ দিন দেরিতে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে বিদ্যালয়ে ফল জানতে আসা পরীক্ষার্থীদের উপস্থিতি বেশ কম, কেননা ফল মিলছে মুঠোফোনে, খুদে বার্তায় বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তবু কেউ কেউ এসেছেন সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি জিপিএ-5 পাইছি, গোল্ডেন। আমার লেগে এখনো শকে আছি। ফলাফল দেখে খুবই খুশি হয়েছি, বিশেষ করে আব্বু আম্মুর মুখে যে হাসিটা ছিল ওইটা দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সচিবালয়ে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৬২.25%, যা গেল বছরের তুলনায় ৬.2% কম। আর ১৮,২৯,৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন, যা গত বছরের চেয়ে ২২,৩৫৬ জন কম। আর উত্তীর্ণ না হওয়ার সংখ্যাও অনেক, ৭ লাখের কাছাকাছি। যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অনুপ্রেরণা দেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো করেছেন তাদের স্বীকৃতি দেন, এবং যেসব জায়গায় সমস্যা রয়েছে সেগুলো আমরা একসাথে আইডেন্টিফাই করি এবং একসাথে সবাই মিলে সমাধান করবো ইনশাল্লাহ। এবছর সব শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড, ৭১.৬৩%। এরপর যশোর বোর্ডে ৬৬.27%, কুমিল্লা বোর্ডে 65.42%, রাজশাহী বোর্ডে 63.67, বরিশাল বোর্ডে 60.35, চট্টগ্রাম বোর্ডে 59.48, সিলেট বোর্ডে 58.33, দিনাজপুরে 58.05%, এবং সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার ময়মনসিংহ বোর্ডে 57.39%। এছাড়া কারিগরি বোর্ডে পাশের হার 58.20%।
11টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম পাশের হার মাদ্রাসা বোর্ডে 55.49%। ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয়ই ফেলের হার খুব বেশি যায় এবং পাশের হারকে কমিয়ে দেয়। আর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি এবং একজনও পাশ করতে পারেনি 312টি শিক্ষা প্রতিষ্ঠানে। এবারও যথারীতি মেয়েরা পরীক্ষায় ছেলেদের চেয়ে কম সংখ্যক অংশ নিয়ে বেশি পাশ করেছে। জিপিএ 5-এও এগিয়ে ছাত্রীরা। এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা, এই এক্সপেরিয়েন্সটি আমার আছে এবং সেই এক্সপেরিয়েন্সের আলোকেই আমরা কাজ করব। এবছর একাদশ শ্রেণীতে আসন আছে 25 লাখ। ভর্তি প্রক্রিয়া শেষ হবে 15 সেপ্টেম্বরের মধ্যে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আকাশচুম্বী ফলাফলের ট্রেন্ড ভেঙে গত 2 বছর ধরে উল্টো ধারায় এসএসসি পরীক্ষার ফলাফল। 19 বছরের মধ্যে এবার পাশের হার সবচেয়ে কম 62.25%। কেবল তাই নয়, কমেছে জিপিএ 5-এর সংখ্যাও। পাবলিক পরীক্ষার ফলাফলের এমন পরিবর্তনকে নিম্নগামী নয় বরং স্বাভাবিক হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আবির হোসেনের রিপোর্ট। এসএসসিতে লাখ লাখ জিপিএ 5 আর শতভাগ ছুঁই ছুঁই পাশের হার ছিল গত 1.5 দশকের বাস্তবতা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরের কয়েক বছরে বড় ধরনের ছেদ পড়েছে সেই ধারায়। প্রশ্ন উঠছে, এটি ফলাফলের অবনতি নাকি শিক্ষা ব্যবস্থায় ফিরছে বাস্তবতার প্রতিচ্ছবি? গত 19 বছরে এসএসসির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় 2007 সালে পাশের হার ছিল মাত্র 57.37%। এরপর থেকে যেন পাল্লা দিয়ে বাড়তে থাকে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5। এমনকি 2014-21 সালে পাশের হার দাঁড়ায় 90% বেশি। তবে এবার যেন সেই ঊর্ধ্বমুখী ধারায় লাগাম টেনেছে এবারের ফলাফল। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন ফলাফলকে বাস্তবসম্মত বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের মতে দীর্ঘদিন ধরে ফলাফলের ধারাবাহিক উন্নতির সঙ্গে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও জ্ঞান অর্জনের বিষয়টি সবসময় সমানতালে হয়নি। তখন হচ্ছে জিপিএ 5-এর পিছনে দৌড়ানোর একটি প্রতিযোগিতা দেখেছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান, বাবা মা, আমরা সবাই জিপিএ 5-এর পিছনে দৌড়াতাম, যার ফলে শিক্ষার্থীরা ভালো শিক্ষার পরিবর্তে গুণগত শিক্ষার পরিবর্তে জিপিএ 5-এর পিছনে দৌড়িয়েছে, যার ফলাফলটি আমরা মোটেও ভালো হয়নি। তবে যারা এবার ভালো ফলাফল করতে পারেনি তাদের প্রতি সহানুভূতির দৃষ্টিভঙ্গি বজায় রাখার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। অভিভাবক হিসাবে কিন্তু অভিভাবকরা চান তাদের সন্তান মানসিক চাপে না থাকুক, আনন্দ সহকারে পড়াশোনা করুক, কিন্তু তারাও বাস্তবতার খাতিরে বাধ্য হন। আমাদের জব সেক্টরটা ছোট বলেই হয়তোবা অভিভাবকরা মনে করেন বা ছেলে বা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে হবে, এর বাইরে তারা দেখছেন না। ফলে রেজাল্ট ছাড়া আর কোনো কিছু তাদের মাথায়ও আসছে না, উদাহরণও পাচ্ছেন না। বাংলাদেশের পাবলিক পরীক্ষায় ফলাফল ভিত্তিক মূল্যায়ন প্রসঙ্গে কথা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল জে লে ব্লাঙ্কের সঙ্গে। চ্যানেল 24-কে তিনি বলেন, বর্তমান বিশ্বে সফল হতে গেলে শুধুমাত্র ফলাফলের উপর নির্ভর না করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতার উপরও গুরুত্ব দিতে হবে। From a government perspective, we really have to make sure people have access to the tools. AI is an incredibly powerful tool that if we can get it in the hands of smart young people in a place like Bangladesh, they can start to solve very difficult problems on their own, because the world is going to provide them no end of problems, and they need to sort of be able to know how to unpack a problem, how to think about a problem, how to solve a problem. যুগ বদলেছে শিক্ষার ধরন এবং চাকরির বাজার। তাই শুধুমাত্র জিপিএ 5 কিংবা ফলাফল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে এইসব শিক্ষার্থীদেরকে আগামী বিশ্বের জন্য দক্ষ করে তোলাই হবে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের ওপর আঘাত আসে এমন কিছু না করতে ভারতকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার দাবি, শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশের ক্ষোভের কারণ বুঝতে পেরেছে ভারত। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতে হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার তাগিদও দেয়া হয়।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মাঝেই সচিবালয়ের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 25 জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর এটি তারেক রহমানের সাথে তার প্রথম সাক্ষাৎ। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগাদা দেয় বাংলাদেশ। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন দীনেশ ত্রিবেদী। দুই সৌজন্য সাক্ষাৎ নিয়ে ভারতীয় দূত কথা বলেন ভালো আলোচনা হয়েছে, গণতন্ত্রে ইস্যু থাকবেই, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান 5 আগস্টের সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশের ক্ষোভের কারণ বুঝতে পেরেছে ভারত। রাষ্ট্রের প্রতি শেখ হাসিনার বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়টি ভারতকে জানিয়েছে বাংলাদেশ, আর তা অনুধাবন করেছে দিল্লি। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। সুতরাং আমরা এই কথাটা আমি গতকালকে বলেছি যে আমাদের রাষ্ট্রের পুরো কাঠামোর প্রতি আমরা চাই সারা বিশ্বের সকল দেশ শ্রদ্ধাশীল হোক এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। ডক্টর খলিলুর রহমান জানান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক পরিবেশের তাগিদ দেওয়া হয়েছে। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতে ভারত সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী। ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে, এই বিষয়টা এসছে আমাদের জন্য এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়। এদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বিকেলে ঢাকা থেকে দিল্লি যান ভারতীয় হাইকমিশনার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 17 বছর ধরে দেশকে ঋণ ও আমদানির ওপর নির্ভরশীল করে তোলা হয়েছিল। সে অবস্থার পরিবর্তন করে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করতে হবে, এসব বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান এমন একটি রাষ্ট্র গড়ে তোলা হবে যেখানে থাকবে মানবিকতা, জবাবদিহিতা আর আইনের শাসন। এসডিজি ভিলেজ, যেখানে গ্রাম পর্যায়ে বাস্তবায়ন হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার নানা পরিকল্পনা। এসডিজির লক্ষ্যগুলো গ্রাম পর্যায়ে বাস্তবায়নের জন্য প্রথমবারের মতো পাইলট প্রকল্প নিয়েছে সরকার। খুলনার পানখালী, রাঙামাটির মিটিঙ্গাছড়ি ও দিনাজপুরের নাফানগর গ্রামে বাস্তবায়ন হবে এই প্রকল্প। এসডিজির যেসব পরিকল্পনা আছে সবগুলো এখানে আমরা বাস্তবায়ন করব। সোমবার সকালে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষের কথা শোনেন প্রধানমন্ত্রী। এসডিজি ভিলেজে কি কি থাকবে এবং কিভাবে ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করা হবে সেই পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী দাবি করেন দীর্ঘদিন ধরে রাষ্ট্রকে ঋণ এবং আমদানি নির্ভর করে রাখা হয়েছিল, এখন সেই রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন নিশ্চিত করা হবে জবাবদিহিতা ও আইনের শাসন। এছাড়া ধীরে ধীরে সরকারি সহায়তার নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও জানান তিনি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। পরে প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।
আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র নিয়েছে 11 দল। সকালে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন সংগ্রহ করেন 11 সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক হয় তাদের। আনুষ্ঠানিকতা শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেছেন, জয় পরাজয় মুখ্য নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতেই প্রার্থী দিয়েছে 11 দল। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না এমপিরা, নাইলে রাষ্ট্রপতি হিসেবে বিরোধী দলের প্রার্থী জয়ী হতেন বলেও মনে করেন তিনি। এখানে জয় পরাজয়টা বিষয় না, এখানে বিষয় হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসকে সামনে নিয়ে আসছি। যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায় তাহলে আমরা গণতন্ত্র চর্চা যেটা বলি এটা হচ্ছে না। এই জন্য আমরা গণতান্ত্রিক ধারাটাকে ফিরিয়ে আনতে চাই, সুস্থ ধারায় রাজনীতিকে নিয়ে যেতে চাই। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এস আলম সহ 38 জনের বিরুদ্ধে দুদক অভিযোগ দিয়েছে ইসলামিক ব্যাংক, যেখানে ঋণের নামে প্রায় 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ঋণ অনুমোদন ও অর্থ ছাড়ে অনিয়মের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিপুল টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও এস আলম সহ 38 জনকে আসামি করা হয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা ও ব্যাংকের অনিয়মের সুযোগ নিয়ে ঋণের নামে তারা এই অর্থ সরিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং লুট হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক। জীবিকার তাগিদে গিয়েছিলেন মরুর দেশ সৌদি আরব। কারখানায় আগুনে নিভে গেল 16 বাংলাদেশি প্রাণ। সম্বলের সবটুকু দিয়ে বিদেশ পাঠানো সন্তানদের হারিয়ে নওগাঁ এবং নাটোরের গ্রাম জুড়ে এখন কান্নার রোল। নিহত পরিবারগুলোকে সহায়তা এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ধোয়ার কুণ্ডলি, আগুনের লেলিহান শিখায় পড়ছে প্রবাসীর স্বপ্ন। বাঁচার শেষ চেষ্টাটাও হার মেরেছে মৃত্যুর কাছে। সৌদি আরবের রিয়াদের মুসা সানাইয়া এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার 16 বাংলাদেশি। মারে কথা করতেন না, মা আর কথা কমবো না নি, মা মা গুটে গেছে, আর দেখা হবে না, সবাই দোয়া করো। মৃত্যুর আগে এমন অডিও বার্তা পাঠিয়েছিলেন প্রাণ হারানো মোহন। আগুনে মারা গেছে ছোট ভাই সুমন, এরপর সারা মেলেনি তারও। হাজার হাজার মাইল দূরে মারা যাওয়া স্বজনের শোক ছুঁয়েছে নওগাঁর আত্রাই উপজেলায়। একই পরিস্থিতি পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ কয়েকটি গ্রামে। পরিবারের উপার্জনক্ষম মানুষকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারগুলো। ওরা কেউ বাড়াবার পারেনি, একদম ওরা কয়লা হয়ে গেছে। সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে। আর গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না। আমাদের সন্তানরা আমাকে দেশে যেন ফিরিয়ে দেয়নি, ওই সরকারের কাছে আবেদন এটাই আমরা চাই। একই ঘটনায় নিহত আরো 3 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। টেলিফোনে বিয়ে হয়েছে 2 বছর। আশা ছিল শিগগিরই দেশে ফিরে নতুন বউয়ের মুখ দেখবেন সাব্বির আহমেদ শুভ, কিন্তু সব থামিয়ে দিল দুর্ঘটনার আগুন। প্রথম সন্তানের মুখটাও দেখা হলো না শামীমের। আর হৃদয়কে হারিয়ে নির্বাক বাবা মা। সরকার আমার বেটাকে আমার বুকে দিয়ে পাঠায়, আমি কোথায় মশা মাঠে দেব, আমি কি খাবো? প্রশাসন জানায়, মরদেহগুলো ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসে যোগাযোগ করছেন তারা। মরদেহ ওই দেশ থেকে আনার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন, এছাড়াও এই স্থানীয়ভাবে তার যদি এখন কোনো প্রয়োজন বা ভবিষ্যতে কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসন তার পাশে আছে। একসাথে এত প্রবাসীর মৃত্যুতে শোক জানিয়েছে সৌদির বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন মহল। সানজিদা শান্তা, চ্যানেল 24। জুলাই আন্দোলন দমনে গণমাধ্যমে সংবাদ প্রচার বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সংঘাতের খবর এবং ভিডিও প্রকাশে বিধিনিষেধ আরোপ করতে বলেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রীকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
এভাবেই ২৪শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সেই নির্দেশ পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়। কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা কুড়াচ্ছে তাদের বিপক্ষে। ফাঁস হওয়া এই ফোনালাপ কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের উপর চড়াও হতে এবং কারফিউর যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। মানুষের কাছে জানতে না দেওয়ার জন্য এই মিডিয়া কন্ট্রোল করা, এই মিডিয়া কন্ট্রোলও এই আইনের অধীনে একটা অপরাধ হবে। এই আর্গুমেন্ট আমরা ট্রাইব্যুনালে করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড সহ আরও প্রায় 14 কল রেকর্ড এরই মধ্যে প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। প্রথমে অল্প সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার আশ্বাস, এরপর হাতিয়ে নেয় টাকা। রাজধানীর আগারগাঁওয়ে অভিযান চালিয়ে এমন একটি চক্রের 8 সদস্যকে আটক করেছে র্যাব। পাসপোর্ট অফিসের কেউ এতে জড়িত কিনা তা খতিয়ে দেখবে সংস্থাটি। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সেবা নিতে এসে যেন হয়রানির শেষ নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, দীর্ঘসূত্রিতা আর ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী। আর এই ভোগান্তিকেই পুঁজি করে সক্রিয় দালাল চক্র। অল্প সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সুযোগ বুঝে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। পাসপোর্ট দিবে কন্ট্যাক্ট করে দালালের টাকা নিছে, এখন 2 মাস যাবত দালালের খবর নাই। এরকম শিকার তো চলার পথে হতেই হয়, কারণ দালালদের কাছ থেকে ছাড়া কোনো কাজ করাই যায় না। অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালায় র্যাব। প্রতারণার অভিযোগে আটক করা হয় দালাল চক্রের 8 সদস্যকে। তদন্তে অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় বাহিনীটি। একটি সংঘবদ্ধ দালাল চক্র, এই চক্রটির মেইন কাজ হলো দ্রুততম সময়ে পাসপোর্ট দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায় করে থাকে। অভিযোগটা কমে আসছে যে দোকানের মাধ্যমে হচ্ছে, আর যেটা আপনার বলেন ইন্টারনাল যেটা সেটা তদন্ত হয়, তদন্তের মাধ্যমে ব্যবস্থা হয়, সেগুলো সবকিছু জনসম্মুখে হয়তো আসে না, এগুলো চলমান আছে। তবে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের দাবি, আগের তুলনায় কমেছে হয়রানি। গত কয়েক মাসে অভিযোগ তদন্ত করে কয়েকজনের বিরুদ্ধে নেওয়া হয় বিভাগীয় ব্যবস্থা। গত 12 মাসে আমাদের কর্মচারী বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে, ঠিক আছে। তো আমাদের এই বিষয়গুলো চলমান আছে ভাই। কারো মনে করেন অসৎ উপায় চাকরির নিয়ম বহির্ভূত কাজ করে কোনো সুস্থভাবে চাকরি করার কোনো সুযোগ নাই। সে আজকে করবে, কাল করবে, তৃতীয় একদিন ধরা পড়বে। ধরা পড়ার পর প্রতিটা জায়গায় আমলে নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু আগারগাঁও নয়, গত সপ্তাহেও একই অভিযোগে অভিযান চালানো হয়েছে কেরানীগঞ্জ ও উত্তরা পাসপোর্ট অফিসে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। অত্যাবশ্যকীয় ওষুধের 65%ই উৎপাদন হচ্ছে না। অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় ওষুধের যে নতুন তালিকা করেছিল সেটিও বাদ দিয়েছে বর্তমান সরকার। বিশেষজ্ঞরা বলছেন এতে দাম বাড়তে পারে ওষুধের, যদিও সরকার বলছে দাম নির্ধারণে কাজ চলছে, হালনাগাদ করা হবে তালিকা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। চিকিৎসা খরচ মেটাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এই স্বাস্থ্য ব্যয়ের প্রায় 79% বহন করতে হয় রোগীকে নিজ পকেট থেকে, যার বড় অংশ চলে যায় শুধু ওষুধ কিনতেই।
1994 সালে প্রথমবারের মতো 117টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যদিও সে সময় দেশের বাজারে ছিল প্রায় 350 ধরনের ওষুধ। গত 3 দশকে ওষুধের বাজারে এসেছে ব্যাপক পরিবর্তন। অন্তর্বর্তী সরকার সেই 117টির সঙ্গে কিছু যুক্ত করে 296টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ঠিক করে দেয়। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত 3 আগস্ট সেই তালিকা বাতিল করে দেয়। যদিও 1994 সালের নির্দেশনাও আমলে নেয়নি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রতিটি প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় 117 ওষুধের অন্তত 60% উৎপাদন বাধ্যতামূলক। তবে বর্তমানে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান মাত্র 30টি ওষুধ উৎপাদন করছে। 30টার মতো মলিকুল আমাদের দেশে এখন রানিং আছে। এছাড়া বাকিগুলো এই ওষুধগুলো বাজারে নাই। এর মধ্যে কয়েকটা প্রোডাক্ট রেজিস্ট্রেশনই নেওয়া হয় নাই, কেউ এ পর্যন্ত নেয়নি। পুরো তালিকাটাই এমনি সংক্ষিপ্ত বলবো, আমাদের প্রয়োজনের তুলনায় তার মধ্যে অনেক ওষুধ এখন মার্কেটে না থাকা, এটা আসলে দুশ্চিন্তার বিষয়। 32 বছরের আগের তালিকায় ফিরে আসার ফলে ওষুধের বাজারে ফের অস্থিরতায় তৈরি হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে মানুষের চিকিৎসা ব্যয়ে। বাতিল হয়ে যাও গেজেট নিয়ে তো কাজের সুযোগ নাই, একই সাথে আগের যে 94 এটা নিয়ে আসলে কাজ করতে পারছি না। যেহেতু সরকার এটা নিয়ে কাজ করছে, এখন আমাদের নির্দেশনা যেটা আসবে সেটা নিয়ে আমরা কাজটা করতে পারবো, যার জন্য ওই দাম বৃদ্ধি বা কমানোর কোনো ইস্যুটা আর ওইভাবে ইফেক্টিভ হয়নি। 117-এর বাইরে যে ওষুধগুলো এতদিন সরকার দাম নির্ধারণ করেছিল, দাম সেগুলো বাজারে কম ছিল, সেগুলোর দাম এখন বেড়ে যাবে। অর্থাৎ ওষুধ কিনতে গিয়ে মানুষের পকেটের উপর একটি অতিরিক্ত চাপ পড়বে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা এবং প্রয়োজনে আরও বেশি ওষুধের মূল্য সরকারের নিয়ন্ত্রণে আনার পরামর্শ বিশ্লেষকদের। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।